বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রোগ্রাম স্নাতক তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-21-11। কোর্সের নাম জনসংখ্যা ইস্যু, নীতি, পরিকল্পনা ও সেবা সমূহ। অধ্যায় 1। লেকচারের শিরোনাম জনসংখ্যা ও জনবিজ্ঞান। আমি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, পুবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়গুলো উপস্থাপন করব বা যেই টপিকগুলো আলোচনা করব তার সংক্ষিপ্ত রূপ চলো আমরা একটু দেখে নেই। তাহলে আজকের পাঠ জনসংখ্যার অর্থ, জনসংখ্যার বৈশিষ্ট্য, জনবিজ্ঞানের ধারণা ও সংজ্ঞা, জনবিজ্ঞানের বৈশিষ্ট্য, জনবিজ্ঞানের বিবর্তন বা ইতিহাস, জনবিজ্ঞানের পরিধি, জনবিজ্ঞান পাঠের গুরুত্ব, বাংলাদেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব। নেক্সট চলো দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি জনসংখ্যার অর্থ। এই জনসংখ্যার অর্থ বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে চলো একটু আলোচনা করি। জনসংখ্যা বা পপুলেশন বলতে কি বোঝায়? জনসংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে কোনো জীব প্রজাতির অবস্থান যা গণনা বা জরিপের মাধ্যমে নিরূপণ করা যায়, তাকে জনসংখ্যা বলে। তাহলে আবার আমরা এই বিষয়টি আরেকটু লক্ষ্য করি। জনসংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা অবস্থানে কোনো জীব প্রজাতির অবস্থান যা গণনা বা জরিপের মাধ্যমে নিরূপণ করা হয়, তাকে কি বলা হয়? তাকে জনসংখ্যা বলে। তো নেক্সট, জনসংখ্যা বলতে কোনো অঞ্চলের নির্দিষ্ট স্থানে সংঘবদ্ধভাবে বসবাসরত জনসমষ্টিকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, তো জনসংখ্যা হচ্ছে আমরা ধরে নিতে হবে যে একটি নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির জীব যা গণনা মানে যা কাউন্ট করা যায় বা জরিপের মাধ্যমে নির্ণয় করা যায়, তাকেই কি বলা হয়ে থাকে? তাকেই জনসংখ্যা বলা হয়ে থাকে। জনসংখ্যা বলতে কোনো অঞ্চলের সেই স্থানকে বোঝায় যেখানে
সংঘবদ্ধভাবে বা একত্রিত হয়ে বসবাস করা কোনো জনসমষ্টি, তাই হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার যে বিষয়টা বা জনসংখ্যা নিয়ে বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে মত প্রকাশ করেছেন। আর এই মতানুসারে আমরা চলো দেখি কি বলেছেন। মনীষী পি স্কট প্রণীত ডিকশনারি অফ সোশিওলজি, ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন নির্দিষ্ট ভৌগোলিক সীমায়, যেমন একটি জাতি, একটি ভৌগোলিক অঞ্চল বা রাষ্ট্র বা মেট্রোপলিটন এলাকা, একটি শহরে বসবাসরত সকল জনসমষ্টিকে জনসংখ্যা বলে। তাহলে এখানে আমাদের ইন্ডিকেটর গুলো কি আমরা সহজেই কিন্তু এখানে একটু লক্ষ্য করে বুঝতে পারছি যে নির্দিষ্ট সীমায় মানে নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, নির্দিষ্ট সীমানা, যেমন একটি জাতি, একটি ভৌগোলিক অঞ্চল, রাষ্ট্র, মেট্রোপলিটন এলাকা, একটি শহরে বসবাসরত যেখানে লোকজন বসবাস করে, সেই জনসমষ্টি হচ্ছে বা জনগোষ্ঠী হচ্ছে জনসংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, জনমিতিক দৃষ্টিকোণ থেকে আবার কি বলা হয়েছে? জনমিতিক দৃষ্টিকোণ অনুযায়ী বলা হয়েছে মনুষ্য বা একদল মানব সত্তাকে আমরা কি বলতে পারি? জনসংখ্যা বোঝায়। যে মনুষ্য বা একদল মানব সত্তাকে জনসংখ্যা বোঝায়। মানুষ বা একদল মানব সত্তাকে জনসংখ্যা বলে। নেক্সট একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, চলো দেখি এখানে 3টি স্থিরচিত্র দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখে বা স্থির চিত্রগুলো দেখে বুঝতে পারছো যে এখানে আমরা উদাহরণস্বরূপ কিছু স্থিরচিত্র উপস্থাপন করেছি। আমরা এখানে 3টি স্থিরচিত্র উপস্থাপন করেছি। প্রথমেই আমরা দেখে নিই যে প্রথম স্থিরচিত্র থেকে আমরা কি বুঝতে পারছি। প্রথম স্থিরচিত্র থেকে তোমরা লক্ষ্য করো যে একটি বাস দেখা যাচ্ছে। এখানে রোডে আরো কিছু গাড়িও দেখা যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম লোকারণ্য, অনেক লোকজন জড়ো হয়ে আছে, আবার বাসে ওঠার জন্য চেষ্টা করছে। এই ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি? এই ছবিটি দেখে আমরা বুঝতে পারছি যে জনসংখ্যার আধিক্য যে বিষয়টা বা জনসংখ্যার যে বিস্তারটা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অধিক জনসংখ্যার ফলে কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং লোকজন একটি নগর এলাকায় কি ধরনের সমস্যার মধ্যে রয়েছে, সেই বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য করছি। তো চলো দেখে নেই দ্বিতীয় স্থিরচিত্র। এই দ্বিতীয় স্থিরচিত্রে কি বলা হয়েছে? এই দ্বিতীয় স্থিরচিত্র দেখে তোমরা নিশ্চয়ই আরো বেশি অনুধাবন করতে পেরেছো যে আমরা একটা রেল লাইন দেখতে পাচ্ছি এবং এই রেল লাইনে ট্রেন কি থামা আছে, লোকজন উঠছে এবং এর ছাদেও কিছু লোকজন রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রোডেও দেখলাম যে বাসে ওঠার জন্য বেশ লোকজন
কার আগে কে উঠবে প্রতিযোগিতার মতো অবস্থা, সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আবার দ্বিতীয় স্থিরচিত্রটিও সেই একই অবস্থা। মানে ট্রেন লাইনেও বা ট্রেনে ওঠার সময়ও ওই স্টেশনে লোকজনের ভিড়, কে কার আগে কিভাবে উঠতে পারে সেই বিষয়গুলো এখানে আমরা লক্ষ্য করছি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে জনসংখ্যার যেই অবস্থা বা অধিক জনসংখ্যার কারণে যেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বা লোকজন যে সমস্যা সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলো আমরা এখানে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তৃতীয় স্থিরচিত্রে চলে যাই। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটি বস্তি, সেখানে অধিক পরিমাণ জনসংখ্যা এবং অধিক লোক সংখ্যা, সেখানেও জনসংখ্যার ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। যে এই বিষয়গুলো থেকে আমরা ধরে নিতে পারি যে জনসংখ্যা নির্দিষ্ট এলাকায় এবং মনুষ্য জাতি মেট্রোপলিটন এলাকায় বসবাসরত জনসমষ্টি হচ্ছে জনসংখ্যা। আমরা ইতিমধ্যে সেই সংজ্ঞাটি আলোচনা করেছি। সেই সংজ্ঞার আলোকেই তোমাদের বুঝার সুবিধার্থে আমি উদাহরণস্বরূপ বা এক্সাম্পল হিসেবে এই স্থির চিত্রগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো চলো দেখি প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী অংশে। পরবর্তী অংশে আমরা একটু দেখে নিই। আমরা এখন যেহেতু জনসংখ্যা কি বা জনসংখ্যার সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি বা জনসংখ্যাটা কি সেটা নিয়ে আলোচনা করেছি, এখন আমরা একটু লক্ষ্য করি যে জনসংখ্যার বৈশিষ্ট্য, জনসংখ্যার কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে বা কি বিষয়গুলো রয়েছে এই জনসংখ্যার বৈশিষ্ট্যর মধ্যে। প্রথমেই আমরা বলতে চাই যে সংঘবদ্ধ বসবাস। আমাদের জনসংখ্যার বৈশিষ্ট্যের প্রথমই হচ্ছে কি সংঘবদ্ধভাবে বসবাস করা। নারী এবং পুরুষের সমষ্টি, পরস্পর সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেই সমষ্টিটা হচ্ছে জনসংখ্যার একটি অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে শর্ত দ্বারা নিয়ন্ত্রণ। জনসংখ্যার বিষয়গুলো বিভিন্ন শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বা নিয়ন্ত্রিত। নির্দিষ্ট জাতি এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমা রয়েছে। নির্দিষ্ট জাতি এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমাই হচ্ছে জনসংখ্যার একটি অন্যতম বৈশিষ্ট্য। মানব সত্তা, আমরা আমরা জানি যে মানব সত্তা হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্যের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য। জনবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়, জনবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা। আর এই জনসংখ্যা সম্পর্কিত বা জনসংখ্যা সম্বন্ধিত বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে জনবিজ্ঞানে। নেক্সট জনসংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটা। জনসংখ্যার যে হ্রাস বৃদ্ধি ঘটে থাকে সেটাও জনসংখ্যার একটি অন্যতম বৈশিষ্ট্য বলা যায়। নেক্সট যে টপিকটি আসছে আমাদের জনবিজ্ঞানের ধারণা ও সংজ্ঞা। চলো দেখি জনবিজ্ঞানের ধারণা ও সংজ্ঞা বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই এখানে বলতে চাই যে জনবিজ্ঞান হচ্ছে এই জনবিজ্ঞানের যে বিষয়গুলো জন্ম মৃত্যু রোগ ব্যাধি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, সেই বিষয়গুলো কিন্তু জনসংখ্যা সম্বন্ধিত। জনবিজ্ঞানের সকল দিকগুলো হচ্ছে জনসংখ্যা সম্বন্ধিত। এবং আমরা শুরুতেই জনবিজ্ঞানের সম্বন্ধে বিভিন্ন সর্বজন
গৃহীত যে সংজ্ঞাগুলো রয়েছে বা যে সংজ্ঞাগুলো স্বীকৃত, সেই বিষয়গুলো তোমাদের সামনে প্রথমেই বলতে চাই। তাহলে লক্ষ্য করো, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। যে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে কি বলা হয়েছে? জনবিজ্ঞান হলো বৈজ্ঞানিক গবেষণা যাতে কোনো জাতি বা কোনো গোষ্ঠী মানুষের উপর নির্দিষ্ট একটি টাইম বা সময় জন্য জন্ম, মৃত্যু, রোগ, ব্যাধি প্রভৃতির উপর পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয়। তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে জনসংখ্যা নিয়েই কিন্তু আলোচনা করা হয়ে থাকে এই জনবিজ্ঞানে। তাহলে জনবিজ্ঞান এমন একটি বিষয় যা বৈজ্ঞানিক গবেষণা সমৃদ্ধ বা বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রিক। কোনো জাতি বা গোষ্ঠী মানুষের উপর নির্দিষ্ট সময়ের জন্য, মানে নির্দিষ্ট মেয়াদকালীন বা নির্দিষ্ট টাইম থাকে, সেখানে একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই নির্দিষ্ট টাইমের ভিতরে বা সময়ের ভিতরে কিন্তু এই তথ্যগুলো বা উপাত্তগুলো সংগ্রহ করতে হয় এবং সেগুলো আবার মনিটরিং করা হয়, আবার অ্যানালাইসিস করা হয়। তাহলে যে বৈজ্ঞানিক গবেষণা যাতে কোনো জাতি বা গোষ্ঠী মানুষের উপর নির্দিষ্ট সময়ের জন্য জন্ম, মৃত্যু, রোগ ব্যাধি প্রভৃতির উপর কি করা হয়? পর্যবেক্ষণ করা হয় ও পর্যালোচনা করা হয়ে থাকে। এছাড়াও জাতিসংঘ প্রদত্ত যে সংজ্ঞাটি প্রদান করেছেন, এই সংজ্ঞাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা বলা যায়। চলো দেখি যে জনবিজ্ঞান হলো প্রধানত জনসংখ্যার আকার, গঠন কাঠামো এবং বিকাশের পরিপ্রেক্ষিত মানব জনসংখ্যার বিজ্ঞানসম্মত অধ্যয়ন। তাহলে আমরা একটু এখানে লক্ষ্য করি, শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে জনবিজ্ঞান হলো জনসংখ্যার আকার, আকৃতি, গঠন কাঠামো যেটাকে স্ট্রাকচার বলা হয় এবং বিকাশ বিকাশ প্রেক্ষিত মানব জনসংখ্যা, মানে কি মানুষের সমষ্টির বা লোকজনের যে বিজ্ঞানসম্মত অধ্যয়ন বা বিজ্ঞানসম্মত আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, তাই হচ্ছে অধ্যয়ন। এই বিষয়গুলো করা হয়ে থাকে, এগুলি হচ্ছে জনবিজ্ঞান। তো চলো পরবর্তী অংশ আমরা দেখি। এখন আমরা লক্ষ্য করি যে জনবিজ্ঞানের বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা জানলাম যে জনবিজ্ঞানের ধারণা। এখন আমরা লক্ষ্য করি যে জনবিজ্ঞানের বৈশিষ্ট্য। জনবিজ্ঞানের কি ধরনের বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে তুলে ধরেছি। প্রথমেই আমি বলতে চাই যে জনবিজ্ঞানের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে গুণগত ও পরিমাণগত ব্যাখ্যা। জনবিজ্ঞান এমন একটা বিষয় যেখানে জন্ম, মৃত্যু, রোগ, ব্যাধি এ সকল বিষয় নিয়ে মানুষের যে আলোচনা, পর্যালোচনা এবং বৈজ্ঞানিক ভিত্তিতে অধ্যয়ন করা হয়, সেই বিষয়গুলোকে আবার কি করা হয় যে গুণগত ও পরিমাণগত ব্যাখ্যা প্রদান করা হয়। গুণগত ও পরিমাণগত যে ব্যাখ্যা প্রদান করা হয়, সেটা কিন্তু জনবিজ্ঞানের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। নেক্সট আমরা বলতে চাই যে জনসংখ্যার বিজ্ঞান। জনবিজ্ঞান হচ্ছে কাদের বিজ্ঞান? জনবিজ্ঞান হচ্ছে জনসংখ্যার বিজ্ঞান, লোকজনের বিজ্ঞান, মানব জাতির বিজ্ঞান। তাহলে এই যে জনসংখ্যাটা, এই জনসংখ্যার বিজ্ঞানটাই হচ্ছে জনবিজ্ঞান। আবার এই জনবিজ্ঞানে জনসংখ্যা সম্বন্ধীয় বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে গতিশীল মানব সমাজের ভিত্তি, তাহলে গতিশীল মানব সমাজের ভিত্তি হচ্ছে জনবিজ্ঞানের আরো একটি বৈশিষ্ট্য। কারণ হচ্ছে যে গতিশীল মানব সমাজ, সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল, সমাজ প্রতিনিয়ত গতিশীল, চলমান। প্রতিদিন এর মানুষের চিন্তা, চেতনা, ধ্যান ধারণা পরিবর্তন হচ্ছে, আর সেই সাথে সমাজের মানুষের ভাবনাগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। সেই গতিশীল মানব সমাজের ভিত্তি হিসেবেও কিন্তু জনবিজ্ঞান একটি অন্যতম বৈশিষ্ট্য বলতে আমরা পারি।
বহু বিষয় ভিত্তিক বিজ্ঞান। এটি হচ্ছে একটি কি বহু বিষয় ভিত্তিক বিজ্ঞান। বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রায়োগিক ও ব্যবহারিক বিজ্ঞানও বলা যায়। জড়বিজ্ঞান হচ্ছে প্রায়োগিক ও ব্যবহারিক বিজ্ঞান। তাহলে প্রায়োগিক ও ব্যবহারিক বিজ্ঞানের যে বিষয়গুলো সেটাও জনবিজ্ঞানের আওতাভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, সুনির্দিষ্ট অধ্যয়ন প্রক্রিয়া, এই জনবিজ্ঞানে সুনির্দিষ্টভাবে সেই অধ্যয়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে, বা সুনির্দিষ্ট অধ্যয়ন যে পদ্ধতিটা সেটা কি করা হয়ে থাকে, সেটা অনুসরণ করা হয়ে থাকে এই জনবিজ্ঞানে। এটিও আরো একটি অন্যতম বৈশিষ্ট্য বলা যায়। জনসংখ্যার প্রকৃতি বিশ্লেষণ এবং জ্ঞানের বিশেষ শাখা। জনসংখ্যার প্রকৃতি বিশ্লেষণ এবং জ্ঞানের বিশেষ শাখা। জনসংখ্যার প্রকৃতি সম্বন্ধে তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়, এবং এটি হচ্ছে জনবিজ্ঞান হচ্ছে জ্ঞানের একটি বিশেষ শাখাকে বলা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি আবার আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন, কারণ এখন বর্তমান বিশ্ব তথা বাংলাদেশ প্রযুক্তি সমৃদ্ধ। আর এই প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বের সাথে তাল মিলিয়ে, বা প্রযুক্তি সমৃদ্ধ দেশের সাথে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাই, যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পূর্ণভাবে জনবিজ্ঞান ব্যাপকভাবে কার্যকর ভূমিকা পালন করে থাকে, এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন বিষয় হচ্ছে জনবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মুহূর্তের মধ্যে সবগুলো বিষয় আমরা জানতে পারি এই প্রযুক্তির কারণে বা বৈজ্ঞানিক দক্ষতার কারণে। তাহলে এই বিষয়গুলো কিন্তু জনবিজ্ঞানের জন্য ব্যাপকভাবে সহায়ক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি জনবিজ্ঞানের বিবর্তন বা ইতিহাস। জনবিজ্ঞানের বিবর্তন বা ইতিহাস বলতে গেলে আমরা এখানে বলতে পারি যে উপাত্ত ভিত্তিক সূত্রপাত। উপাত্ত ভিত্তিক বা তথ্য ভিত্তিক সূত্রপাত গুলো কিন্তু জনবিজ্ঞানের ইতিহাসে আলোচনা করা হয়ে থাকে, বা বিবর্তনের মাধ্যমেই কিন্তু হয়েছে। গবেষণা ধর্মী, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে গবেষণা ধর্মী পর্যালোচনা। গবেষণা ধর্মী পর্যালোচনা গুলো জনবিজ্ঞানের বিবর্তন বা ইতিহাসের কে কেন্দ্র করেই গড়ে ওঠে। কারণ এই জনবিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যেটা বিশ্লেষণ, যেটা তথ্য উপাত্ত সংগ্রহ এবং সেগুলোকে আবার পর্যালোচনা করা হয়ে থাকে। আর এই প্রত্যেকটি বিষয় কিন্তু গবেষণার এক একটি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আর্থ সামাজিক কাঠামো সংযুক্তকরণ। আর্থ সামাজিক কাঠামো সংযুক্তকরণের ক্ষেত্রে জনবিজ্ঞান ব্যাপকভাবে কাজ করে থাকে। যে অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো মানুষের কিংবা জনসংখ্যার যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে আবার সংযুক্ত করা হয়ে থাকে এই জনবিজ্ঞানের ইতিহাসের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান ভিত্তিক গবেষণা। এই জনবিজ্ঞানে যে গবেষণাটা করা হয়ে থাকে বা যে বিশ্লেষণটা করা হয়ে থাকে বা অ্যানালাইসিস করা হয়ে থাকে সেটা আবার বিজ্ঞান ভিত্তিক। বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি এবং দক্ষতা সম্পন্ন এবং তথ্য সমৃদ্ধ যে বাস্তব বিষয়, সেই বিষয়গুলোই হচ্ছে জনবিজ্ঞান। জনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক গবেষণা। শুমারির গণনার সূত্রপাত। শুমারির গণনার সূত্রপাতও জনবিজ্ঞানের বিবর্তন বা ইতিহাসের আওতাভুক্ত। কারণ উদ্ভব ও তথ্য গবেষণা। জনসংখ্যার প্রকৃতি বা জন্ম মৃত্যু রোগ ব্যাধি যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর যে কারণ উদ্ঘাটন বা এই বিষয়গুলোর যে উদ্ভব, সেই বিষয়গুলো আবার বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে আবার কি করা হয়, রিসার্চ করা হয়। সেগুলো সঠিকভাবে উদ্ভব, কারণ এবং তথ্যকে অ্যানালাইসিস করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা,
জনসংখ্যা তথ্যের স্পষ্টতা ও বিজ্ঞান হিসেবে স্বীকৃতি। জনসংখ্যা তথ্যের স্পষ্টতা একদম সুস্পষ্টভাবে ক্লিয়ার ভাবে জনসংখ্যার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় এবং বিজ্ঞান হিসেবে সেই স্বীকৃতি দিয়ে থাকে জনবিজ্ঞানের বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আলোচনা করি জনবিজ্ঞানের পরিধি। জনবিজ্ঞানের পরিধি, জনবিজ্ঞানের পরিধি বলতে আমরা কি বুঝি, কিংবা জনবিজ্ঞানের পরিধিতে কি ধরনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়ে থাকে। শুরুতে আমরা বলতে চাই যে জনসংখ্যা সংশ্লিষ্ট তথ্যাদি। জনসংখ্যা সংশ্লিষ্ট তথ্যাদির মধ্যে রয়েছে জনসংখ্যা সম্বন্ধীয় যে বিষয়গুলো, যে কারণ, উদ্ভব এবং বিশ্লেষণ, পর্যালোচনা, এই সম্বন্ধীয় সকল তথ্যগুলোই কিন্তু জনসংখ্যা সংশ্লিষ্ট তথ্যাদি বলা যায়। জনসংখ্যা তত্ত্ব বিষয়ক আলোচনা, জনসংখ্যা সকল তথ্য বিষয়ক আলোচনাও কিন্তু এই জনবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। ব্যষ্টিক জনবিজ্ঞান, ব্যষ্টিক জনবিজ্ঞানের মধ্যে আবার আলোচনা করা হয়ে থাকে বিভিন্ন ধরনের বিষয়, যেমন প্রজনন রয়েছে, স্বাস্থ্য রয়েছে, আচরণ রয়েছে। এই বিষয়গুলো হচ্ছে ব্যষ্টিক জনবিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি ব্যষ্টিক জনবিজ্ঞান হচ্ছে যে ক্ষুদ্র অংশেও কিন্তু সেগুলো আবার আলোচনা করা হয়ে থাকে। আবার সামষ্টিক জনবিজ্ঞান একটু বৃহৎ আকারে আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে। তাহলে ব্যষ্টিক জনবিজ্ঞান সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়ে থাকে, সামষ্টিক জনবিজ্ঞান একটু বিশ্লেষণ ভাবে আলোচনা করা হয়ে থাকে। জনসংখ্যা নীতি, জনসংখ্যার সকল নীতি নির্ধারণ বা জনবিজ্ঞান সম্পর্কিত সকল তথ্য কিংবা জনবিজ্ঞানের সম্বন্ধীয় যে নীতিগুলো প্রণয়ন করা হয় জনসংখ্যার প্রয়োজনে, সেই বিষয়গুলো কিন্তু জনসংখ্যা নীতি বলা যায়। আর জনসংখ্যা নীতিগুলো কিন্তু প্রণয়ন করা হয়ে থাকে জনবিজ্ঞানে, এবং এই জনবিজ্ঞান কিন্তু জনসংখ্যা একে অপরের পরিপূরক বলতে পারি। মানুষের সমস্যা নিয়ে আলোচনা করে জনবিজ্ঞান। আমরা প্রথমেই বলেছি বা শুরুতেই বলেছি যে জনবিজ্ঞানই হচ্ছে জনসংখ্যা সম্বন্ধীয় যে বিজ্ঞান। এখানে জন্ম থাকবে, মৃত্যু থাকবে, রোগ ব্যাধি থাকবে, আচরণ থাকবে, যে এই যে বিষয়গুলো মানুষের, এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করাই হচ্ছে জনবিজ্ঞানের কার্যক্রম। আর এই জনবিজ্ঞানের মূল বিষয় হচ্ছে মানুষের সমস্যা নিয়ে আলোচনা। এই মানুষের সমস্যা নিয়ে আলোচনা করে থাকে জনবিজ্ঞানের একটি অন্যতম পরিধি বলা যায়। জনসংখ্যা দিক্ষ ও পরিবার পরিকল্পনা, জনসংখ্যা দিক্ষ ও পরিবার পরিকল্পনা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে জনবিজ্ঞানে। আর এবং এটি জনবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত, এবং কিভাবে জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করা যায় ও পরিবার পরিকল্পনা সম্বন্ধে জনগণকে আরো বেশি সচেতন করে গড়ে তোলা যায়, সেই বিষয়গুলো কিন্তু জনবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। মানব কল্যাণ, আমরা বলতে পারি যে জনবিজ্ঞান সর্বোপরি এটা বলাই যায় যে মানব কল্যাণ। মানব কল্যাণ হচ্ছে মানুষের কল্যাণ, জনসংখ্যার কল্যাণ, মানব জাতির কল্যাণ। তো জনবিজ্ঞানে যে বিষয়গুলো বা যে কার্যক্রমগুলো আলোচনা করা হয়ে থাকে, এগুলো সকল দিকগুলোই, সকল নীতি নির্ধারণগুলোই মানব কল্যাণের জন্য গ্রহণ করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব। জনবিজ্ঞান পাঠের কি গুরুত্ব রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করছি, এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তো এট ফার্স্ট আমরা যেটি দেখতে পাচ্ছি যে জনসংখ্যা নীতি প্রণয়ন। জনসংখ্যা নীতি প্রণয়নের ক্ষেত্রে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম।
কারণ জনসংখ্যা সম্বন্ধীয় কিংবা জনসংখ্যার প্রয়োজনে কিংবা জনসংখ্যা সম্বন্ধীয় যে তথ্য উপাত্তগুলো সংগ্রহ করা বা বিশ্লেষণ করা কিংবা সেগুলো আবার পর্যালোচনা করা যে বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু জনসংখ্যা নীতি প্রণয়নের মাধ্যমে হয়ে থাকে। এবং এই যে জনসংখ্যা নীতি প্রণয়ন, এগুলো আবার জনবিজ্ঞানেরই একটি অংশ বলা যায়। অর্থনৈতিক উন্নয়নে জনবিজ্ঞানের ভূমিকা। একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা পালন করে থাকে জনবিজ্ঞান। একটি রাষ্ট্র ঠিক ততটাই উন্নত হবে যদি তার জনবিজ্ঞানের যে অংশটা যত বেশি তথ্য উপাত্ত সমৃদ্ধ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তি সম্পন্ন এবং জনসংখ্যাকে আরো সচেতন করে গড়ে তোলা যায়, সেই বিষয়ে একটি রাষ্ট্র যতটা দক্ষ হবে, ঠিক অর্থনৈতিক উন্নয়নে জনবিজ্ঞান ততটুকু ভূমিকা পালন করতে পারবে। সামাজিক নীতি প্রণয়ন। সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আরো ব্যাপক, আরো বিস্তৃত। আমরা বলতে পারি যে সামাজিক নীতি প্রণয়ন করা হয় সমাজের প্রতিটা বিষয়কে সামনে রেখে কিংবা সমাজের প্রতিটা কার্যক্রমকে সঠিকভাবে গ্রহণ করা হয় যেন সমাজের মানুষের কল্যাণার্থে সেগুলো নিয়োজিত করা যায় এবং মানুষ বা জনসংখ্যা সেগুলো মানতে বাধ্য থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু জনবিজ্ঞানের একটি ব্যাপক গুরুত্ব রয়েছে। দেশের চাহিদা নিরূপণ করা। দেশের চাহিদা নিরূপণ করার ক্ষেত্রে জনবিজ্ঞান পাঠ প্রয়োজন। কারণ একটি দেশের কি ধরনের ডিমান্ড রয়েছে বা একটি দেশের ডিমান্ড মানে কি, একটি দেশের জনগণের ডিমান্ড, একটি দেশের জনগণের চাহিদা, একটি রাষ্ট্রের জনগণ কি চায় রাষ্ট্রের কাছে, সেই যে বিষয়গুলো সেগুলো কিন্তু জনবিজ্ঞান পাঠের মাধ্যমে অনুধাবন করা যায়। প্রশাসনিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। প্রশাসনিক নীতি প্রণয়নের ক্ষেত্রে ও বাস্তবায়ন ক্ষেত্রেও কিন্তু জনবিজ্ঞান পাঠ জরুরি। কারণ একটি রাষ্ট্রে প্রশাসন যখন সুশৃঙ্খল, সুনির্দিষ্ট এবং সুগঠিত হয়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রের জনবিজ্ঞানের যে বিষয়গুলো, যে জনবিজ্ঞানের যে কার্যক্রমগুলো, যে উদ্দেশ্যগুলো, সেগুলো সঠিকভাবে পালিত হচ্ছে। এবং এই প্রশাসনিক নীতি প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু জনবিজ্ঞান ব্যাপকভাবে কাজ করে। যে যখন এই নীতি প্রণয়ন করা হয় প্রশাসনিকভাবে, তখন কিন্তু জনবিজ্ঞানের যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করেই সে আইন প্রণয়ন করা হয়ে থাকে। এবং এই নীতিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রেও কিন্তু এই জনবিজ্ঞান পাঠ জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, সম্পদের সুষম বন্টন। আমি আবারও বলছি যে এই যে সম্পদের সুষম বন্টন, আমরা ইতিমধ্যে এই বিষয়টা অনেক বেশি শুনতে পেয়েছি কিংবা অনেক বেশি পড়েছি। কারণ আমাদের সম্পদ সীমিত, চাহিদাগুলো অসীম। আর এই অসীম চাহিদাগুলোকে কিভাবে এই সীমিত সম্পদের মাধ্যমে আমরা পূরণ করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন নীতির মাধ্যমে সেগুলো প্রণয়ন করা হয়ে থাকে, বাস্তবায়ন করা হয়ে থাকে। তাহলে এই সম্পদের সুষম বন্টন করার ক্ষেত্রেও কিন্তু জনবিজ্ঞান পাঠ করা অত্যাবশ্যক বলা যায়। অবশেষে আমরা বলতে পারি যে গবেষণা। এখন আসি গবেষণায়। কারণ যেকোনো কাজ করতে গেলে বা যেকোনো কার্যক্রম গ্রহণ করতে গেলে সেই তথ্যটা যখন উদ্ঘাটন করা হবে, আবার সেই তথ্যটাকে কি করা হবে, বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ করার পর সেটাকে আবার অ্যাপ্লাই হিসেবে জনগণের উপর প্রণয়ন করা হয়ে থাকে। তাহলে সেটা সেই যে বিষয়গুলো করা হয়ে থাকে বা কার্যক্রমগুলো যে গ্রহণ হয়, তথ্যগুলো কালেক্ট করা হয়, আবার এগুলো অ্যানালাইসিস করা হয়, আবার জনসংখ্যা বা জনগণের উপর সেগুলো অ্যাপ্লাই করা হয়। এই সকল বিষয়গুলোই হচ্ছে গবেষণা বা রিসার্চের বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব।
বাংলাদেশের জনবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম এবং আমরা শুরুতেই বলতে চাই যে এই বাংলাদেশের জনবিজ্ঞান পাঠের গুরুত্বর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। একটি রাষ্ট্রকে যখন উন্নয়নশীল গড়ে তুলে উন্নতর দিকে ধাবিত হতে থাকে, তখন সেই রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টর সম্বন্ধে কিন্তু সঠিকভাবে তথ্য উপাত্ত সংগ্রহ এবং সঠিকভাবে সেই কার্যক্রমগুলো গ্রহণ করতে হয়। ঠিক তেমনি যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের জনবিজ্ঞানের পাঠের গুরুত্ব ব্যাপক বলতে আমরা পারি। তো জনসংখ্যা নীতি প্রণয়নের ক্ষেত্রেও বাংলাদেশের জনবিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে। কারণ হচ্ছে জনসংখ্যা সম্বন্ধীয় বা জনগণের কল্যাণের জন্য যে নীতিগুলো প্রণয়ন করা হবে, সেই নীতিগুলো কতটুকু সর্বজন রাজ্য বা কতটুকু কল্যাণময়, সেই বিষয়গুলো যখন তুলে ধরা হয়, সে তুলে ধরার জন্য কিন্তু জনসংখ্যা নীতিগুলোকে প্রণয়ন করা হয়। আর সেই নীতিগুলো প্রণয়নের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের বিজ্ঞানের পাঠের মাধ্যমে সেগুলো অর্জন করা সম্ভব। মৌল মানবিক চাহিদা পূরণ। আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে বলতে পারি যে মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এই প্রত্যেক নাগরিকের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণ। প্রত্যেকটি নাগরিকের এটা হচ্ছে অধিকার। একটি রাষ্ট্রে সকল নাগরিক তার মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারবে বা সেই মৌল মানবিক চাহিদা ভোগ করার অধিকার থাকবে। সেটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের জনবিজ্ঞান পাঠের মাধ্যমে মৌলমানবিক চাহিদা পূরণের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়ে থাকে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সকল কর্মসূচিগুলো গ্রহণ করা হয় বা জনগণের মধ্যে কিংবা জনসংখ্যার মধ্যে যে সচেতনতামূলক প্রচার প্রচারণা করা হয় কিংবা আইন প্রণয়ন করা হয় কিংবা নীতি নির্ধারণ করা হয়, সেই বিষয়গুলো কিন্তু জনবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। এছাড়াও যে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্বন্ধীয় যে সকল কর্মসূচি, সেই কর্মসূচিগুলো কিন্তু জনবিজ্ঞানীর একটি অংশ। সামাজিক গবেষণা। সামাজিক গবেষণার মধ্যে কি বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে? বাংলাদেশের জনবিজ্ঞান পাঠের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক গবেষণা। আর এই সামাজিক গবেষণার যে বিষয়, সেই বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পারি যে সমাজে মানুষের মধ্যে যে বিষয়গুলো রয়ে থাকে যে বিবাহ, পরিবার সম্বন্ধীয় যে এই যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সামাজিক গবেষণার অন্তর্ভুক্ত। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশ জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আরো বেশি জরুরি হয়ে পড়েছে। একটি রাষ্ট্রের পরিবেশকে রক্ষা করার জন্য কিংবা সেই পরিবেশকে সংরক্ষণ করার জন্য ও উন্নয়ন করার জন্য কিন্তু জনবিজ্ঞান পাঠ ব্যাপকভাবে জরুরি হয়ে দাঁড়িয়েছে। পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান। সমাজ পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাইয়ে জনসংখ্যাকে চলতে হয়। আর সেই জনসংখ্যাকে যেন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই কার্যক্রমগুলো গ্রহণ আমরা জানতে পারি কোথা থেকে? আমরা জানতে পারি যে বাংলাদেশের জনবিজ্ঞান পাঠের গুরুত্ব থেকে। সভ্যতা ও সংস্কৃতির বিকাশ। সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ও সাধন ঘটে থাকে বাংলাদেশের জনবিজ্ঞান পাঠের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকস গুলো তোমাদের পড়িয়েছি, এই নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আমার ইমেল নম্বর পাঠাবে। আমার ইমেল নম্বর হচ্ছে rizwananipu19@gmail.com। তাহলে আজকে তোমাদের সাথে আমার এ পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা আমি করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে ধন্যবাদ।